তাহলে আমরা উদ্ভিদের গঠনতন্ত্রে যেটা আগের ক্লাসে দেখেছিলাম যে উদ্ভিদের ভাজক কলা হয় তিন রকমের, একটা হচ্ছে অগ্রস্থ, একটা পার্শ্বস্থ নিবেশিত। দেন আমরা যে স্থায়ী কলা, সেই স্থায়ী কলার তিন রকমের ভাগ আমরা জানি, একটা হচ্ছে সরলস্থায়ী কলা, জটিল স্থায়ী কলা এবং বিশেষ কলা। সরলস্থায়ী কলাকে আবার তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা। তার মধ্যে আমরা এক নম্বর যে ভাগ সেটা হচ্ছে প্যারেনকাইমা দেখলাম, এবং প্যারেনকাইমা দেখলাম সজীব, এবং প্যারেনকাইমার যে কোষগুলো সেগুলো আমরা দেখলাম কোষান্তরন্ধ্রে যুক্ত হয়। নেক্সট আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে প্যারেনকাইমা আবার বিভিন্ন রকমের হয়, সেটা কাজ, গঠন এবং প্রকৃতি অনুসারে প্যারেনকাইমা বিভিন্ন রকমের। যদি সেই প্যারেনকাইমাতে আমরা ক্লোরোফিল পাই তখন তাকে আমরা কি বলছি? ক্লোরেনকাইমা। তাহলে ক্লোরেনকাইমা আমরা কি লিখলাম? ক্লোরোফিল যুক্ত প্যারেনকাইমাকে বলে ক্লোরেনকাইমা। 2 নাম্বার, তাহলে ক্লোরেনকাইমা কি সব জায়গায় রয়েছে? তুমি ভাবো আমি তোমাকে একটা প্যারেনকাইমা কোষের ছবি দেখাচ্ছি, দেখো এখানে কি ক্লোরোফিল রয়েছে? ক্লোরোফিল নেই, এটা মূলের একটা সেকশন। তাহলে মূলের মধ্যে কি ক্লোরোফিল থাকে? তাহলে মূলের মধ্যে আমরা প্যারেনকাইমা পাবো, কিন্তু পাতার মধ্যে আমরা প্যারেনকাইমা পাবো না, কি পাবো? ক্লোরেনকাইমা পাবো, কারণ সেই প্যারেনকাইমা কোষের মধ্যে ক্লোরোফিল আছে। ক্লোরেনকাইমাও ক্লোরোফিল, মানে যেমন ওই ঘর সবই ঘর, কিন্তু ঘরের মধ্যে রান্না হলে সেটাকে আমরা বলছি রান্নাঘর। ঘরের মধ্যে একটা বেড ভরে দিলে সেটা হচ্ছে বেডরুম। ঘরের মধ্যে যদি একটা পায়খানা বসিয়ে দাও, পায়খানার ঘর। কিন্তু ঘর তো সবই ঘর, সেরকম সবই প্যারেনকাইমা। প্যারেনকাইমাতে যদি ক্লোরোফিল থাকে তখন তাকে আমরা বলছি ক্লোরেনকাইমা। 2 নাম্বার যেটা, তাহলে প্যারেনকাইমা হলো, নেক্সট যেটা ক্লোরেনকাইমা হলো। 2 নাম্বার যেটা পয়েন্ট করো, ইডিওব্লাস্ট। 2 নাম্বার যেটা সেটা হচ্ছে ইডিওব্লাস্ট। ইডিওব্লাস্ট কাকে বলে? ইডিওব্লাস্ট, ইডিওব্লাস্ট বানান দেখে নেবে কনফার্মেশন নিয়ে করে। ইডিওব্লাস্ট দিয়ে লেখো, লেখো রেচন পদার্থ, রেচন পদার্থ বা বর্জ্য পদার্থ বা বর্জ্য পদার্থ যুক্ত প্যারেনকাইমা কোষকে ইডিওব্লাস্ট বলে। রেচন পদার্থ বা বর্জ্য পদার্থ যুক্ত প্যারেনকাইমাকে ইডিওব্লাস্ট বলে। যেমন উদাহরণ লিখে রাখো, ইডিওব্লাস্ট যুক্ত কোষ কোথায় দেখতে পাই যায়? যেমন কচু, কচুর ক্ষেত্রে আমরা যে ইডিওব্লাস্ট যুক্ত কোষ হয় সেটা আমরা দেখতে পাই র্যাফাইটসে। দেখবে আমরা কচু খেলে গলা কুটকুট করে কি করে না? কেন করে? র্যাফাইটস থাকে। র্যাফাইটস গুলো হচ্ছে কি এক ধরনের বর্জ্য পদার্থ। হ্যাঁ, ওলও হবে, কচু, ওল। হ্যাঁ, কচু, ওল এদের ক্ষেত্রে থাকে কি র্যাফাইট। আর কমা দিয়ে লেখো তোমার যেটা বট, সেখানে একটা ইডিওব্লাস্ট থাকে, সেটা হচ্ছে সিস্টোলিথ। সিস্টোলিথ, হ্যাঁ সিস্টোলিথ থাকে, এবং এটা দেখতে আঙুরের থকার মতো দেখতে। এটা এমনি ওই কুটকুটানি কোনো কিছুর জন্য দেয় না। র্যাফাইটটা কিন্তু কুটকুট করে। র্যাফাইটসে কি হয়? র্যাফাইটসে যদি আমরা চিত্র দেখি, মানে স্লাইডে আমার তো সেকশন অ্যাড করা নেই, এরকম দেখবো যে ছুঁচের মতো অংশ আছে কোষের ভেতরে, এরকম ছুঁচের মতো অংশ আছে যেগুলো আমাদের গলার মিউকাস পর্দায় গেঁথে যায়, তখন আমাদের ওইটা কি করে? কুটকুট করে। আবার তুমি কোনো অ্যাসিড খাও বা টক খাও, টকের মতো অ্যাসিড আছে, তাহলে কি হয়? কেলাসাকার পদার্থগুলো ডিজলভ হয়ে যায়। বা ধরো টকও নেই, তখন তুমি একটু নুন খেয়ে নাও, তাহলে এবার নুন জল আর কি, নুন জল মানে জল বেশি নয়, সামান্য একটু বেশি করে নুন, একটু জল, এক সামান্য, বেশি নয়, খেলে এটা ডিজলভ হয়ে যাবে, তাহলে আর গলাটা কুটকুট করবে না। এবার কচু, ওল, গিরো এগুলো খেলে, আনারসের মধ্যে এরকম মানে সূচের মতো অংশ থেকে ভালো করে যদি আনারস মানে না ছাড়ানো হয় তাহলে কিন্তু এরকম কুটকুট করবে। মানে আনারসের অ্যাকচুয়ালি আলাদা কেস, আনারসের এফাইটস থাকে না। আনারসের যে স্কিন, যে ফ্লাওয়ার, আনারসের যে ফ্লাওয়ারের ওখানে সরু সরু সূক্ষ্ম সূক্ষ্ম অংশ থাকে, সেগুলি ওই জন্য যে ভালো করে যদি আনারস ওপরের দিকটা না ছাড়াও ওই স্কিনগুলো, তাহলে কিন্তু সমস্যা হবে। বেশ, তাহলে 2 নম্বর হলো ইডিওব্লাস্ট। আর একটা লিখে রাখো, 3 নাম্বার এরেনকাইমা। এরেনকাইমা, হস্যই রয়েকা, রয়েকা দন্ত ন, কয়াকার, কয়াকার হস্যই ময়াকার, এরেনকাইমা। এরেনকাইমা দেখবে তোমরা দেখতে হবে, কচুরি পানা দেখেছো তো, দেখবে গঙ্গাতে একদম ভেসে চলে যাচ্ছে। তুমি একটা ভাবো যে তাল গাছকে তুমি জলে ফেলে দিলে, ভাসবে না ডুবে যাবে? ডুবে যাবে। তাল গাছ কি করে ভাসবে? তাল গাছ রাউন্ড শেপ বলে আমি একটা অন্যরকম বলছি। ধরো
তাল গাছটাকে আমি একটা কাঁড়ি বার করলাম, দিয়ে এবার জলে ফেলে দিলাম, ডুবে যাবে। জেনারেলি ভারী বস্তু ডুবে যাবে, তোমার তলটা রাউন্ড শেপ হলে ভাসে জেনারেলি, যেমন নৌকা টঙ্কার ক্ষেত্রে। আমি যেটা বলতে চাইছি, যে কোনো একটা ডাল, ধরো বট গাছের একটা ডাল ফেলে দিলাম, সে কি ভাসবে? ডুবে যাবে। কিন্তু তুমি ভাবো কচুরি বানার মধ্যে কি এমন আছে ওটা ভাসতে পারছে? তুমি কচুরি বানাকে টিপবে, দেবে স্পঞ্জের মতো লাগবে, মানে ওখানে কোষগুলোর মধ্যে কে ঢুকে আছে? বায়ু ঢুকে আছে। তাহলে দেখো বায়ুযুক্ত প্যারেনকাইমাকে এরেনকাইমা বলে। বায়ুযুক্ত প্যারেনকাইমাকে এরেনকাইমা বলে। যেমন এরেনকাইমা থাকে, উদাহরণ লিখে রাখো কচুরিপানা। কচুরিপানা, টোপাপানা এগুলো হবে এরেনকাইমার উদাহরণ। তারপরে মেন যে ভাগগুলো সেটা দেখলাম। নেক্সট দেখো তোমাদের স্লাইডে ভালো করে লক্ষ্য করে, এটা হচ্ছে অরিজিনাল প্যারেনকাইমা যে কোষ, সেই প্যারেনকাইমা কোষের ছবিটা দেখে নাও। এটা হচ্ছে প্যারেনকাইমা কোষ, এবং এখানে এই যে মেজরিটি যেগুলো দেখতে পাচ্ছ মধ্যখানে, এগুলো সবই কি কোষ? এগুলো সবই হচ্ছে প্যারেনকাইমা, সজীব কোষ। আমাদের যে কোনো উদ্ভিদ দেহ মেজরিটি অংশ জুড়ে কে আছে? প্যারেনকাইমা আছে। পুরো উদ্ভিদ দেহটার 90% মতো কি আছে? প্যারেনকাইমা। বাকি যেগুলো দেখতে পাচ্ছ জাইলেম, ফ্লোয়েম, স্ক্লেরেনকাইমা, কোলেনকাইমা, সেগুলো রয়েছে। তাহলে নেক্সট আমরা যে সরস সাইকেলে যাব সেটা কি? সেটা হচ্ছে কোলেনকাইমা। তাহলে আমরা 1 নাম্বার পেয়েছিলাম প্যারেনকাইমা। 2 নাম্বার পয়েন্ট করো, কি দিয়ে পয়েন্ট করেছিলে? আচ্ছা, তুমি সবাই এবিডি করেছিল তো? তাহলে হ্যাঁ, না না চাকুন না, হ্যাঁ চলবে বেশ। বি হচ্ছে কোলেনকাইমা, কোলেন, কোলেনকাইমা। তাহলে আমরা সরল স্থায়ী কলার 3টে ভাগ জানি। একটা বললাম প্যারেনকাইমা, দেন 2 নাম্বার যেটা কোলেনকাইমা, 3 নাম্বার পড়বো স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা আর কোলেনকাইমার মধ্যে এই চিত্র দেখে বলো তো ডিফারেন্সিয়েটটা কোথায়? দেখো কোষান্তর রন্ধ্র থাকতেও পারে, নাও পারে। দেখো সব কোষের মধ্যে কোষান্তর রন্ধ্র সেরকম নেই। আর দ্বিতীয় কথা যে দেখো ভালো করে লক্ষ্য করো, যে এইগুলো তো কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর গুলো দেখো অনেক কি স্থূল, স্থূল মানে পুরু, মোটা। আমরা প্যারেনকাইমাতে এরকম পেয়েছিলাম কোষ প্রাচীর গুলো? পাইনি। তাহলে লেখো কোলেনকাইমার মধ্যে ডেফিনেশন লেখো, ডেফিনেশন হিসেবে যে কোলেনকাইমা কাকে বলে। লেখো অসমস্থূল কোষ প্রাচীর বিশিষ্ট। দেখো কোষ প্রাচীরের যে স্থূলত্ব সেটা সমান নয়, মানে একটা কোষের উপরে দেখো কোষ প্রাচীরটা এই জায়গাটা বেশি স্থূল, আবার এই জায়গাটা অত্যন্ত কম স্থূল, এরকম। দেখো অসম স্থূল কোষ প্রাচীর যুক্ত, অসম স্থূল, স্থূল মানে পুরু, মোটা, অসম স্থূল কোষ প্রাচীর যুক্ত, বিভাজনে অক্ষম সজীব, বিভাজনে অক্ষম। সরল স্থায়ী কলা মানেই বিভাজনে অক্ষম, তাই না? স্থায়ী কলা মানেই কি? সে বিভাজন করতে পারবে না। বিভাজনে অক্ষম সজীব সরল স্থায়ী কলাকে কোলেনকাইমা বলে। এর কোনো ভাগ দরকার নেই জানার। যেমন উদাহরণ লেখো, এর কোথায় হচ্ছে তার উপর ভিত্তি করে কি কৌণিক, কুপাকৃতি, স্তরীভূত অনেক ভাগ আছে, দরকার নেই এত কিছু। যেমন লেখো কুমড়ো, ডালিয়া, লাউ প্রভৃতির কাণ্ডে দেখা যায়। দিয়ে এরকম ছবিটা এঁকে দেবে। তো কোষ প্রাচীর এক জায়গায় মোটা, আবার এক জায়গায়
সরু, মানে অসমস্থূল, এটার মানে হচ্ছে এটাই। প্রশান্ত রন্ধ্র থাকতেও পারে নাও। এই প্রশান্ত রন্ধ্র থাকে না কেন? এই অসমভাবে স্থূল হওয়ার জন্য। এটা হচ্ছে যদি পয়েন্টিং করি, অসম স্থূল কোষ প্রাচীর, এটা হচ্ছে নিউক্লিয়াস। চিত্র কি? পোলেন কাইমা। তোমরা যদি ভালো করে দেখো, যদি কুমড়ো গাছের ডাঁট দেখেছো, কুমড়ো গাছের ডাঁট দেখবে শিরের মতো থাকে, হ্যাঁ, ওই শির গুলোতে আছে কে? কোলেন কাইমা। মানে যেখানে কোলেন কাইমা থাকবে সেটা একটু হলেও কি হবে? শক্ত হবে। ঠিক আছে, দৃঢ়তা প্রদান করে মেনলি এর কাজ। এর প্রধান কাজ কি? দৃঢ়তা প্রদান করে। দৃঢ়তা মানে যান্ত্রিক। অসমস্থূল কোষ প্রাচীর। নেক্সট আমরা যেটা পড়ব সেটা কি? স্ক্লেরেনকাইমা। পয়েন্ট করো 3 নাম্বার, স্ক্লেরেনকাইমা। এই স্ক্লেরেনকাইমা হচ্ছে এমন একটা সরল স্থায়ী কলা, যে স্থায়ী কলাটা কিন্তু মৃত। আর স্ক্লেরেনকাইমা যদি বেশি পরিমাণে থাকে, জানবে সেই উদ্ভিদ অংশটা বেশি শক্ত হবে। তাহলে লেখো স্ক্লেরেনকাইমা কি? লেখো কোষান্তর রন্ধ্রবিহীন, লেখো কোষান্তর রন্ধ্রবিহীন মৃত, কোষান্তর রন্ধ্রবিহীন মৃত লিগনিন যুক্ত কোষ প্রাচীর বিশিষ্ট লিগনিন যুক্ত কোষ প্রাচীর বিশিষ্ট সরল স্থায়ী কলাকে সরল স্থায়ী কলাকে স্ক্লেরেনকাইমা বলে। তো স্ক্লেরেনকাইমা দেখতে অনেকটা এরকম হয়। দেখো কোনো কোষান্তর রন্ধ্র আছে? কোনো কোষান্তর রন্ধ্র নেই, কোষগুলো লম্বাটে লম্বাটে, দুই প্রান্ত একটু ছুচালো হয়। পাশে ছবিটাকে দাও। আমরা যদি ধরো এই ছবিটা থেকে আমি আর একটু ভালো করে এঁকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। একটা ফ্রেশ পেজে ইয়ে করি। অ্যাকচুয়ালি কিরকম হয়, এরকম হয় অনেকগুলো তন্তুগুলো আর কি, মানে এরকম লম্বাটে, জাস্ট পাশে একটা এরকমই ছবি এঁকে রাখো, বাস একটা এঁকে রাখো, তাহলে ফুলের পাপড়ি মনে হবে না। একটা এঁকে রাখো, এরকম সরু লম্বাটে স্ক্লেরেনকাইমা। দেখো ইহা দুই প্রকার, এটা তন্তু আর কি। দেখো ইহা দুই প্রকার, মানে স্ক্লেরেনকাইমা দুই প্রকার। ইহা দুই প্রকার যথা, 1 নাম্বার লিখবে স্ক্লেরেনকাইমা তন্তু,
স্ক্লেরেনকাইমা তন্তু, আর 2 নাম্বার লিখবে স্ক্লেরাইড বা স্ক্লেরেনকাইমা কোষ। না না, স্ক্লেরেনকাইমা কোষ। এর ব্র্যাকেটে আমি উদাহরণটা লিখে রাখছি, যেমন স্ক্লেরেনকাইমা কোষ আমরা কোথায় দেখতে পাই, যেমন দেখবে নাশপাতির গায়ে, দেখেছো নাশপাতির গায়ে ছোট 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 ফুটফুট ফুটফুট অংশ আছে, দেখেছো? সেগুলো কি? সেগুলো হচ্ছে স্ক্লেরেনকাইমা কোষ বা স্ক্লেরাইড, ওদেরকে বলে প্রস্তর কোষ, স্টোন সেল। এই প্রস্তর কোষ থাকার জন্য আপেল খাবে, দেখবে একটু কিচকিচ করবে, আপেলের খোসা, তারপরে দেখবে বেদান নাশপাতির খোসা, পেয়ারার খোসা, সেগুলো দেখবে খুব স্মুথ হয় না, রাফ হয়। তাহলে এখানে ইয়া 2 প্রকার, একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা তন্তু আর একটা লেখো স্ক্লেরাইড বা স্ক্লেরেনকাইমা কোষ। দরকার নেই, প্রস্তর কোষ দেখা যায় ওগুলো নাশপাতিতে, যেমন উদাহরণ লেখো স্ক্লেরাইডের প্রস্তর কোষ। এই প্রস্তর কোষ আমরা দেখতে পাই আপেল, নাশপাতি, পেয়ারা এইসবের ত্বকে, ফল ত্বক। তাহলে আমরা সরল স্থায়ী কলার মধ্যে একমাত্র মৃত মেম্বার কারা দেখলাম? একমাত্র মৃত মেম্বার কারা? স্ক্লেরেনকাইমা। আর স্ক্লেরেনকাইমা যেখানেই থাকবে সে কি কাজ করবে সেটা লিখে রাখো, পয়েন্ট করো, কাজ। কাজ, কাজ লেখো, কাজ। দেখো উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা করে, দৃঢ়তা প্রদান করে। আর 2 নম্বর লেখো বীজের শক্ত আবরণ সৃষ্টি করে। বীজের শক্ত আবরণ সৃষ্টি করে। নেক্সট, তাহলে আমরা স্থায়ী কলা কি কি পেয়েছিলাম? সরল স্থায়ী কলা, জটিল স্থায়ী কলা, বিশেষ কলা। সরল স্থায়ী কলার আমরা 3টে ভাগ করলাম, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমার আবার বিভিন্ন টাইপস পড়লাম। এবার আমরা যেটা পয়েন্ট করো 2 নাম্বার দিয়ে, মানে বড় হেডিং হবে। 1 নাম্বার ছিল দেখবে সরল স্থায়ী কলা, 2 নাম্বার পয়েন্ট হবে জটিল স্থায়ী কলা। জটিল স্থায়ী কলা, জটিল স্থায়ী কলা। জটিল কথার মানে কি? সরল আর জটিল মানে কি? ধরো আমি বললাম যে দিবস কোন একটা বিষয়বস্তুকে ওই লোকটা যেমন ভেবেছিল এও সেরকমই ভাবছে, তাহলে তুমি ভাবো এ সরল না জটিল? সরল। যে কোনো বিষয়বস্তুকে একরকমই ভাবে। এবার ধরো বিভিন্ন অ্যাঙ্গেলে ভাবা হচ্ছে, তার মানে কি সে একই রকম ভাবছে, তখন দেখো আমরা বলছি জটিল। সরল স্থায়ী কলা মানে সেই কলাতে কোষগুলো একই রকম না আলাদা রকম? একই রকম। কিন্তু এখানে আমরা দেখবো জাইলেম বলে একটা কলা রয়েছে, জাইলেমের মধ্যে আবার 4টি উপাদান, দেখো 4টি উপাদান যে আমরা দেখতে পাচ্ছি, ট্রাকি, ট্রাকিয়া, জাইলেম, প্যারেনকাইমা, জাইলেম তন্তু, তারা সব একই রকম না আলাদা রকম? দেখো 4টে উপাদান আবার 4 রকম, এবং এরা নিয়ে কি তৈরি করছে? জাইলেম। তাহলে জাইলেম একটা কলা যেটা 4 রকমের আলাদা আলাদা উপাদান নিয়ে তৈরি হচ্ছে, সেখানে জাইলেমকে আমরা কি কলা বলছি? জটিল স্থায়ী। তাহলে জটিল স্থায়ী কলা কাকে বলে লেখো ফার্স্ট। অবশ্যই উন্নত, অবশ্যই উন্নত। জটিল স্থায়ী কলা লেখো। লেখো ভাজক কলা থেকে উৎপন্ন, কারণ আমরা জানি স্থায়ী কলা মানে সে উৎপন্ন হয়েছে কোথা থেকে? ভাজক কলা থেকে। দেখো ভাজক কলা থেকে উৎপন্ন। আচ্ছা ভাজক কলার কোথা থেকে উৎপন্ন হয় বলতে পারবে? আগের দিন কিন্তু হয়েছিল। ভাজক কলার কোথা থেকে? ভাজক কলার আগের দিন পড়েছিল দেখবে ডারমাটোজেন। তার ডারমাটোজেন কি তৈরি হয়? পড়াশোনা করো নাই। ডারমাটোজেন থেকে উদ্ভিদের ত্বক তৈরি হয়।
একদম বাইরের দিকটা, এই যে উপরে ছবিটা আঁকা আছে খাতার। তারপরে ছিল দেখবে প্লিরোম আর পেরিব্লেম। প্লিরোম থেকে তৈরি হয় জাইলেম ফ্লোয়েম। তার মানে জটিল স্থায়ী কলার উদাহরণ আমরা কি বললাম, জাইলেম ফ্লোয়েম। তার মানে এরা কোথা থেকে তৈরি হচ্ছে, প্লিরোম থেকে। প্লিরোমের আরেকটা নাম আছে, কি ছিল, প্রোক্যামিয়াম। প্রোক্যামিয়াম লেখো। তুমি বলছো, তুমি ইয়ে করছো, আমি বলেছি। লেখো জাইলেম, সরি লেখো ভাজক কলা থেকে উৎপন্ন ভিন্ন আকার, হ্যাঁ ভাজক কলা থেকে উৎপন্ন ভিন্ন আকার স্থায়ী কলা মানেই সে কোথা থেকে তৈরি হয়েছে, ভাজক কলা থেকে। ভাজক কলা মানে যে বিভাজনে সক্ষম, মানে আজকে তুমি ভাজক কলা আছে, তুমি তো একদিন স্থায়ী কলা হবে। বা তোমার বাবা আজকে স্টেবল, তোমার বাবা আজকে স্থায়ী কলা, একটা সময় তো সে ভাজক কলা ছিল, হ্যাঁ কি না? তাহলে দেখো ভাজক কলা থেকে উৎপন্ন ভিন্ন আকার ও গঠনযুক্ত কোষ সমষ্টি একই কাজ সম্পন্ন করার জন্য একই কাজ সম্পন্ন করার জন্য একত্রিত হয়ে, একই কাজ সম্পন্ন করার জন্য একত্রিত হয়ে যে স্থায়ী কলার সৃষ্টি করে, যে স্থায়ী কলার সৃষ্টি করে তাকে জটিল স্থায়ী কলা বলে, তাকে জটিল স্থায়ী কলা বলে। দিয়ে মধ্যখানে লেখো জটিল স্থায়ী কলা। এবার এই জটিল স্থায়ী কলাকে আমরা কত রকম কি ভাগ করবো সেই আউটলাইনটা আগে বুঝে নাও। মধ্যখানে লেখো জটিল স্থায়ী কলা। জটিল স্থায়ী কলার আমরা মূলত দুটো ভাগ পাবো, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। এবার দেখি যে জাইলেমের কি কি উপাদান আছে। আমরা দেখবো জাইলেমের 4টে উপাদান। একটা হচ্ছে ট্রাকিড, একটা হচ্ছে ট্রাকিয়া, একটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, আর একটা হচ্ছে জাইলেম তন্তু। বা এর আরেকটা নাম আছে কাষ্ঠল তন্তু। মানে আমরা এই যে কাঠের দরজা জানলাগুলো দেখছি, সেটা কি নিয়ে তৈরি, এটা গাছের কোন অংশ? তোমাকে আমি বললাম যে এই যে দরজাটা তৈরি হয়েছে, এটা গাছের কোন অংশ, কি বলবে? না, জাইলেম। মানে এর মধ্য দিয়ে যখন গাছের মধ্যে ছিল, এর মধ্য দিয়ে কে যেত? জল ও খনিজ লবণ যেত। জাইলেমের মধ্যে দিয়ে জাইলেম যাবে। ভালো করে প্রশ্নটা শোনো। হ্যাঁ কি বলছো? দেখো এর মধ্যে ট্রাকিড হচ্ছে মৃত, এই না প্লিজ, ট্রাকিয়া হচ্ছে মৃত, জাইলেম প্যারেনকাইমা হচ্ছে একমাত্র জীবিত বা সজীব, কাষ্ঠল তন্তু হচ্ছে মৃত। দেখো জাইলেমের 4টে উপাদানের মধ্যে 3টে উপাদান হচ্ছে মৃত আর একটা উপাদান হচ্ছে জীবিত। অন্যদিকে আমরা যদি ফ্লোয়েম দেখি, ফ্লোয়েমের কি কি পার্ট দেখে নি। ফ্লোয়েমের 4টে উপাদান, ফ্লোয়েমেরও একটা হচ্ছে সিভ উপাদান, সিভ লিখে দিয়ে বসে আমার শিব ঠাকুরের প্রতি প্রেম দেখাতে হবে না এখানে। দন্তেশ্বয় দীর্ঘি ভ, সিভ। সিভ উপাদানের আবার দুটো ভাগ, একটা হচ্ছে সিভ নল আর একটা হচ্ছে সিভ কোষ। হ্যাঁ, এই সিভ নল আর সিভ কোষকে একত্রে বলে শিব উপাদান। দু নাম্বার যে ফ্লোয়েমের ভাগ সেটা হচ্ছে স্থঙ্গী কোষ, সিভ উপাদান।
সিভ কোষ, সিভ নল আর সিভ কোষ। 2 নাম্বার যেটা ফ্লোয়েমের ভাগ সেটা হচ্ছে সঙ্গী কোষ। 3 নাম্বার যেটা সেটা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমা। আরেকটি উপাদান হচ্ছে ফ্লোয়েম তন্তু, বা এর আরেকটা নাম বাস্ট তন্তু। একমাত্র বাস্ট ফাইবার হচ্ছে মৃত, বাকি যে 3টে আছে সিভ উপাদান, সঙ্গী কোষ, ফ্লোয়েম, এগুলো সব জীবিত, সব জীবিত। বাস্ট তন্তু, হ্যাঁ তন্তু ইংরেজিতে ফাইবার, বাস্ট ফাইবার বা বাস্ট তন্তু একই তো ব্যাপার। বিএসটি, বাস্ট ফাইবার বা বাস্ট তন্তু। এবং আমরা গাছের যে ছাল দেখি, সেই ছালের মেজরিটি পার্ট হচ্ছে ফ্লোয়েম তন্তু। তাহলে আমাকে যদি তুমি ওকে প্রশ্ন করি যে পাট গাছ দেখেছো, হ্যাঁ পাট গাছের কিভাবে, পাট তাহলে কোন অংশটা গাছের, পাট কি থেকে তৈরি হয় বলতে পারবে? গাছে পাট, পাট কিভাবে তৈরি হয় জানো? বেশ দিয়ে কি করে, পাট গাছ হয়েছে দিয়ে কি করে, ওগুলোকে কেটে দেয়, দিয়ে পুকুরে জলে ফেলে রাখে, দিয়ে পচায়, দিয়ে ছালগুলোকে ছাড়ায়। আর ছাল মানে কি, কোন অংশটা? ফ্লোয়েম তন্তু বা বাস্ট তন্তু। তাহলে পাট হচ্ছে এক ধরনের কি, ফ্লোয়েম তন্তু বা বাস্ট তন্তু। বোঝা গেল? আমরা এবার এইটা নিয়ে পড়বো। তাহলে আমরা এবার ফার্স্ট, তাহলে আমরা পয়েন্ট করো জাইলেম। তো ফার্স্ট পয়েন্ট করো জাইলেম। জাইলেমের এই 4টে উপাদান আমরা বলবো। হ্যাঁ সে সুগলি তৈরি পাট থেকে হয় আগে, ঠিক আছে, সেগুলো ইকোনমিকে ইয়েতে পড়বো। এখানে আমরা জাইলেম ফ্লোয়েমে তো ফোকাস করবো। হ্যাঁ বস্তা থেকে পাট ধরে নিতে অনেকে অনেক কিছু করে, সেসব ভেবে লাভ নেই। তাহলে পয়েন্ট করো জাইলেম। আচ্ছা জাইলেমের মাধ্যমে কি যায়? জল আর খনিজ লবণ। দেখো যে জটিল স্থায়ী কলার মাধ্যমে জাইলেম, পয়েন্ট করো, বুঝতে পারছো জিনিসগুলো? এবং এই স্ক্রিনে দেখার একটা ইউটিলিটি বুঝতে পারছো, যে তুমি সরাসরি বুঝতে পারছো। এবং আমি তোমাদের অরিজিনাল ছবিও দেখাবো, যে বাস্তবে কিরকম দেখতে হয়, মাইক্রোস্কোপের আন্ডারে দেখতে কেমন হয়, সেগুলো আমি দেখাচ্ছি। দেখো এটা জটিল স্থায়ী কলার আন্ডারে এ বি দিয়ে পয়েন্ট হবে, এ দিয়ে হবে জাইলেম আর বি দিয়ে হবে ফ্লোয়েম। 2 নম্বর পয়েন্ট হয়েছিল জটিল স্থায়ী কলা। জাইলেম দেখো যে জটিল স্থায়ী কলার মাধ্যমে উদ্ভিদ দেহে, যে জটিল স্থায়ী কলার মাধ্যমে উদ্ভিদ দেহে জল ও খনিজ লবণ পরিবহন ঘটে, জল ও খনিজ লবণ পরিবহন ঘটে, জল ও খনিজ লবণ পরিবহন ঘটে, তাকে জাইলেম বলে। তারা চেঞ্জ করে লেখো, ইহা 4টি উপাদান নিয়ে গঠিত, ইহা 4টি উপাদান নিয়ে গঠিত। দিয়ে 1 নাম্বার পয়েন্ট করে দাও, মানে আমরা রোমান 1 নাম্বার যে 4টি উপাদানের মধ্যে প্রথম উপাদানটা আমরা পড়ছি, 1 নাম্বার পয়েন্ট করো ট্রাকিড। ট্রাকিড, এই ট্রাকিডের পরিমাণ যদি কোনো কাঠের মধ্যে বেশি থাকে, কোনো গাছের মধ্যে, দেখবো গাছটার কালার ডার্ক হচ্ছে। যেমন তুমি দেখবে শিশু কাঠ, হ্যাঁ তুমি দেখবে একদম কালো, মানে মানে কালো রঙের হয়, শক্ত হয় সেরকম। হ্যাঁ যে কাঠে যত বেশি জাইলেম ফাইবার থাকবে, জাইলেম ফাইবার মানে কি বলেছিলাম, কি তন্তু, কাষ্ঠল তন্তু তো আমরা বলছি। তার মানে কি ধরনের কোষ? স্ক্লেরেনকাইমা। জাইলেম তন্তু মেনলি তো স্ক্লেরেনকাইমা আমরা এরকম দেখি নাই, এরকমই তো। স্ক্লেরেনকাইমা কোষ যেখানে যত বেশি থাকবে সেই কাঠ তত বেশি শক্ত হবে। যেমন তুমি দেখো আমরা গাছেরও কাঠ পাবে, আমরা গাছের বাদ দাও, তুমি শাল গাছের কাঠ পাবে, সেগুনের কাঠ পাবে, আম গাছের কাঠ পাবে, কিন্তু প্রতিটা কাঠের মধ্যে ডিফারেন্সিয়েশন পাবে কি পাবে না? কিসের ডিফারেন্সিয়েশন? এই জাইলেম তন্তু আর এই ট্রাকিডের। যত বেশি জাইলেম তন্তু এবং ট্রাকিড থাকবে সেই কাঠ তত বেশি শক্তিশালী হবে। ঠিক আছে?
না না, কৃত্রিম উপায়ে কি করাবে তুমি? আমরা দেখবো যে মানে প্রকৃতির ওয়েদারের উপর চেঞ্জ করে এটা কিন্তু মানে ধরো কখনো বেশি ট্রাকিড উৎপন্ন হয় গাছের মধ্যে, আবার কখনো কম ট্রাকিড উৎপন্ন হয়, এটা প্রকৃতির উপর ভিত্তি করে। মানে ধরো যখন জলের পরিমাণ বেশি তখন সেইটা বেশি তৈরি হবে যেটা যা জল পরিবহন করতে পারে, ট্রাকিয়ার পরিমাণ দেখবো বেড়ে যাচ্ছে। যখন জলের পরিমাণ কম, স্টেরাইল মানে তোমার ওই খুব বেশি মানে ইয়ে খরা পড়ে আছে, খরা পড়েছে, জল পাচ্ছে না গাছ, তখন দেখবো অন্য রকমের কাঠ উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে লেখো ইহা যথা 1 নম্বর লেখো ট্রাকিড, দিলে হাইফেন দিয়ে লেখো লিগনিন সমন্বিত পুরু কোষ প্রাচীর যুক্ত লিগনিন সমন্বিত পুরু কোষ প্রাচীর যুক্ত মৃত, দেখো এই যে ট্রাকিড, এই ট্রাকিডের গায়ে দেখো এরকম গোল গোল কিছু দেখতে পাচ্ছ, এইগুলোকে বলা হয় সপার কূপ। কূপ এইগুলো, মানে এটা আমরা দেখলে এগুলো ছিদ্র, গায়ে আছে এগুলো কি ছিদ্র। তাহলে আমি কি কমা দিলে সপার কূপ যুক্ত, মৃত কমা সপার কূপ যুক্ত, দুই প্রান্ত ছুচালো, দেখো ট্রাকিডের দুই প্রান্ত ছুচালো কিনা, দুই প্রান্ত ছুচালো কোষকে ট্রাকিড বলে। কোষকে ট্রাকিড বলে। কাজ লেখো, কাজ, আর পাশে এই ছবি রেখে দেবে, কাজ লেখো। কাজ লেখো যে উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, আর 2 নম্বর লেখো জল ও খনিজ লবণ পরিবহন করে। জল ও খনিজ লবণ পরিবহন করে, প্রদান করে দৃঢ়তা। যান্ত্রিক দৃঢ়তা মানে গাছটা শক্তিশালী হয়, শক্ত হবে। ও জল ও খনিজ লবণ পরিবহন করে। পাশে এই ট্রাকিডের ছবিটা এঁকে দাও, এরকম পাশ মানে যেন সপার কূপ থাকে, মধ্যমানে দেখো সপার কূপ আছে। নেক্সট ট্রাকিয়া। ট্রাকিয়ার ছবিটা ভালো করে লক্ষ্য করো, দিয়ে আমাকে বলো ট্রাকিড আর ট্রাকিয়ার মধ্যে ডিফারেন্সটা কোথায়, কি কি ডিফারেন্স? বেশ, সবার খুব আছে, নাই কি কি সেটা বলো, বা কি কি এক্সট্রা আছে যেটা ট্রাকিডে নাই। প্রথম আমাকে এটা তো আমি বলছি শোনো, এই দুটোর মধ্যে কোনটা বেশি চওড়া? ট্রাকিয়া। 2 নম্বর, এর দুই প্রান্তে কোনো ছিদ্র আছে? এর আছে। এই যে সাদা সাদা যে দুটো দেখতে পাচ্ছ, এই দুটো কি? এর ছুচালো না এবং এটাও ছিদ্রযুক্ত, এটাকে বলে পারফোরেশন প্লেট। তাহলে লেখো ট্রাকিয়াতে লেখো লেখো জাইলেমের যে উপাদান মৃত কমা প্রান্ত প্রাচীর ছিদ্রযুক্ত পিপের মতো আকৃতি বিশিষ্ট, পিপ পয়সিপ, পিপ মানে নলাকার নল আর কি, অ্যাকচুয়ালি পিপের মতো আকৃতি বিশিষ্ট গঠনকে, পিপের মতো আকৃতি বিশিষ্ট গঠনকে ট্রাকিয়া বলে।
তো এই ছবিটাকে তো আমি যেটা ইয়েতে আঁকলাম, এগুলো হচ্ছে সপার কূপ, আর আমরা দেখবো যে এর শেষ প্রান্তে এরকম কি আছে, ছিদ্র আছে। হচ্ছে প্রান্ত প্রাচীর, ছিদ্রযুক্ত, এবং এটাকেই বলে চালুনি ছদ্মা বলে। প্রান্ত প্রাচীর ছিদ্রযুক্ত, এটা ইংরেজিতে বলে এটাকে পারফোরেশন প্লেট। কাজ লেখো, কাজ লেখো, জল ও খনিজ লবণ পরিবহনে সাহায্য করে। এর যেটা প্রধান কাজ, জল ও খনিজ লবণ পরিবহনে সাহায্য করে। জল ও খনিজ লবণ পরিবহনে সাহায্য করে। দেখো আমরা যেখানে যে ছবিটা দেখতে পাচ্ছি এটা অরিজিনাল ছবি ট্রাকিডের। জল ওটা হচ্ছে চালুনি ছদ্মা, ছিদ্রটা হচ্ছে এই ছিদ্রটা হচ্ছে সরি 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 ছিদ্রটা আমি বললাম ছিদ্রযুক্ত প্রান্ত প্রাচীর, একই ব্যাপার। দেখো এটা হচ্ছে অরিজিনাল মানে সেকশনাল ভিউ। এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ট্রাকিড, এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পিটের গহ্বরগুলো, মানে যে সপার কূপ পেলাম না, সেই সপার কূপের গহ্বরগুলো। তো এখানে এটা হচ্ছে একটা স্টেমের সেকশন, কান্ডের সেকশন। সেখানে দেখো এখানে এগুলো হচ্ছে জাইলেম গুলো, এগুলো হচ্ছে স্ক্লেরেন গ্যামা, যেগুলো স্টেন নিয়ে যে ফ্লোয়েম গুলো দেখো এই হালকা বর্ণের যেটা সেগুলো। আর পিট মানে কি, সেখানে কে আছে, প্যারেন্ট গ্যামাটাসকোস। মানে জাইলেম নিয়ে পরে আরো আসছি যে কিভাবে বুঝবো। হ্যাঁ এগুলো মাইক্রোস্কোপিক ভিউ, মানে তুমি কোন একটা গাছের কাণ্ডকে সেকশন করলে তাকে স্টেন দিতে হয়, তাকে কালার দিতে হয়, কালার ছাড়া তুমি দেখতে পাবে না, পুরো ফ্যাকাসে পারা লাগবে, সাদা পারা লাগবে, কিছু বুঝতে পারবে না। যখনই কালার দেবে এক একটা অংশ এক একটা কালার নেবে। ধরো যেমন প্যারেনকাইমা যে কালার নেবে সেটা স্ক্লেরেনকাইমা সেই কালার নেবে না, কারণ আলাদা আলাদা টিস্যু তো। রং একটাই প্রয়োগ করতে হয়, মানে রং প্রথমে নিয়ম আছে, যেমন তুমি কি দেখতে চাইছো সেইটার উপর ভিত্তি করে। যেমন তুমি স্যাফরানিন দিচ্ছ, স্যাফরানিন দিলে উদ্ভিদের সেই সেই অংশগুলো স্টেন নেবে যেগুলো ডেড, যেগুলো মৃত। যেমন স্ক্লেরেনকাইমা কি মৃত, যেমন জাইলেমে ট্রাকিয়া কি মৃত, কিন্তু যারা সজীব সেইগুলো স্টেন নেবে না। বেশ কি বলছিলে বলো, কার কাজ? ট্রাকিয়ার কাজ বললাম জল ও খনিজ লবণ পরিবহনে সাহায্য করে। নেক্সট পয়েন্ট, জাইলেম প্যারেনকাইমা। বেশ চলো নেক্সট পয়েন্ট করো, জাইলেম প্যারেনকাইমা। জাইলেম প্যারেনকাইমা একমাত্র জাইলেমের সেই উপাদান যেটা কি সজীব না মৃত, সজীব। তো জাইলেম প্যারেনকাইমা লেখো। লেখো সজীব, লেখো সজীব, কমা স্থূল কোষ প্রাচীর যুক্ত প্যারেনকাইমা কোষকে স্থূল কোষ প্রাচীর যুক্ত প্যারেনকাইমা কোষকে জাইলেম প্যারেনকাইমা বলে। কাজ লেখো, জল ও খনিজ লবণ পরিবহনে সাহায্য করে।
and the last word সাইডে এরকম জাইলেম ব্যান্ড গামা। কাজ লেখো জল ও খনিজ লবণ পরিবহনে সাহায্য করে। and the last one জাইলেম তন্তু। জাইলেম তন্তু দেখো জাইলেমে বর্তমান স্ক্লেরেনকাইমা তন্তুকে জাইলেমে বর্তমান স্ক্লেরেনকাইমা তন্তুকে আমি তোমাকে বললাম এই ছবিটা আঁকতে, আমি বললাম এই ছবিটা আঁকতে। এগুলো কি, এগুলো জানো তুমি কি? দরকার নেই, আমি তো বললাম এইটা আঁকতে শুধু। জাইলেমে বর্তমান স্ক্লেরেনকাইমা তন্তুকে জাইলেম তন্তু বলে। জাইলেম তন্তু বলে। পাশে ছবি রেখে দাও। জাইলেম তন্তু দেখো দেখো ভালো করে লক্ষ্য করো, ট্রাকিড আর জাইলেম তন্তুর মধ্যে কোনটা বেশি সূচালো? জাইলেম তন্তু। কোনটা বেশি সরু? জাইলেম তন্তু। মানে জাইলেম তন্তু সব থেকে বেশি সরু, ওই জন্য সেটা তন্তু। পাশে জাইলেম তন্তুর ছবিটা এঁকে দাও। দেখো আমরা জাইলেমের যে ভাগটা পড়লাম সেটা গঠনের উপর ভাগ। জাইলেমের উপাদান কাজ লেখো যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। এর প্রধান কাজ জাইলেম তন্তু সেটা হচ্ছে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। দেখো এটা হচ্ছে একটা সেকশন, দেখো আলাদা আলাদা কালার নিয়ে, বুঝতে পারছো? এখানে যেটা সজীব অংশ, সেই সজীব অংশটা কালার নিয়েছে গ্রিন ডাই। অন্যদিকে যেটা স্যাভরানিন দেওয়া হয়েছিল সেটা লাল রঙের হয়। সেটা দেখো যেগুলো ডেড পার্ট, এই যে বাইরে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো কি? এগুলো স্ক্লেরেনকাইমা, স্ক্লেরাইড সেল, স্ক্লেরাইড কোষ। তন্তুর মতো নয় কিন্তু, কোষের মতো গঠন, সেই জন্য এটা ইয়ে কালার নিয়েছে, লাল কালার নিয়েছে। এর অ্যাকচুয়ালি যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে মেনলি। মৃতকোষ মানে কি করে সে? এবার এই যে জাইলেম, দেখো এখানে দু রকমের জাইলেম আমরা পাবো। দেখো মোটা মোটা কিছু ছিদ্র দেখতে পাচ্ছ, আবার দেখো খুব ছোট ছোট কিছু ছিদ্র রয়েছে। জাইলেম তৈরি হয় কোথা থেকে বলেছিলাম? জাইলেম তৈরি হয় কোথা থেকে? প্রোক্যাম্বিয়াম বা প্লিরোম থেকে। এবার সেই প্লিরোম থেকে সরাসরি প্রাথমিক অবস্থায় যে জাইলেমটা থাকছে, এই যে ছোট ছোট যেগুলো দেখতে পাচ্ছ, এদেরকে বলে প্রোটোজাইলেম। এই প্রোটোজাইলেমগুলোই যখন আকারে বড় হয়ে যায়, যখন তাদের বয়স হয়, পরিণত হয়, তখন তাকে বলে মেটাজাইলেম। তাহলে প্যারা চেঞ্জ করে পয়েন্ট করো জাইলেমের প্রকারভেদ। তাহলে এগুলো বললাম আমরা জাইলেমের উপাদান, পয়েন্ট করো জাইলেমের প্রকারভেদ। বক্স করে পয়েন্ট করো জাইলেমের প্রকারভেদ। দিলে উৎপত্তি অনুসারে জাইলেম দুই প্রকার। উৎপত্তি অনুসারে জাইলেম দুই প্রকার। এক নাম্বার পয়েন্ট করবে প্রোটোজাইলেম। প্রোটোজাইলেম দিয়ে লেখো প্রোটোজাইলেম। দিয়ে লেখো উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধির সময় প্রোক্যাম্বিয়াম থেকে
প্রথম পর্যায়ে প্রোক্যাম্বিয়াম থেকে প্রথম পর্যায়ে উৎপন্ন জাইলেমকে প্রাথমিক জাইলেম বা প্রোটোজাইলেম বলে। উৎপন্ন প্রাথমিক জাইলেমকে উৎপন্ন জাইলেমকে লেখো, উৎপন্ন জাইলেমকে প্রাথমিক জাইলেম বা প্রোটোজাইলেম বলে। এক্ষেত্রে এটা দেখো প্রস্থচ্ছেদ, এই যে এগুলো ছিদ্রগুলো দেখতে পাচ্ছ এগুলো কি? এগুলো হচ্ছে ট্রাকিডোট্রাকিয়ার প্রাচীর। দেখো এক্ষেত্রে ট্রাকিডোট্রাকিয়াগুলির গহ্বর ছোট হয়। ট্রাকিডোট্রাকিয়াগুলির গহ্বর কি? এখানে দেখো ছোট, এই যে ছোট ছোট যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কি গো? যেমন এখানে এই যে এইগুলো হচ্ছে কি, এটা হচ্ছে প্রোটোজাইলেম। এই দেখো এইগুলো হচ্ছে সব প্রোটোজাইলেম, এটা হচ্ছে প্রোটোজাইলেম, এগুলো প্রোটোজাইলেম, এগুলো প্রোটোজাইলেম, এগুলো সব কি ছোট ছোট অবস্থায় আছে গহ্বরগুলো। এক্ষেত্রে ট্রাকিডোট্রাকিয়াগুলির গহ্বর ছোট হয়। এই যে ছোট ছোট যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব কি? প্রোটোজাইলেম। প্রোটোজাইলেম মানে প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট প্রথম জাইলেম, যেখানে ট্রাকিডোট্রাকিয়াগুলি একদম ইম্যাচিওর, খুব ছোট ছোট। সেকশন করেছি তাই এটা নলাকার, মানে তুমি ভাবে এটা নলাকার, এটা যদি আমি সেকশন করি তুমি কি এরকম দেখতে হবে। এটা কি মনে হচ্ছে দেখে? মনে হচ্ছে এটা ছিদ্র, মানে তুমি ভাবো আছে এরকম, কিন্তু আমরা সেকশন করলে আমরা দেখতে পাবো তো এরকম। তাহলে তুমি বোতলের এই দিকটা দেখতে পাচ্ছ না, শুধু দেখতে পাচ্ছ এটা গোলাকার অংশ, সেই গোলাকারটাই হচ্ছে এটা, কিন্তু আছে অ্যাকচুয়ালি ভিতরে দিয়ে আরো। 2 নম্বর পয়েন্ট করো মেটাজাইলেম। মেটাজাইলেম লেখো, দেখো প্রাথমিক জাইলেমের বিভেদনে, প্রাথমিক জাইলেম মানে কি? প্রোটোজাইলেম। প্রাথমিক জাইলেমের বিভেদনে সৃষ্ট জাইলেমকে, মানে প্রাথমিক জাইলেম থেকে কি হয়, মানে ওই ধরো কিরকম একটা ছেলে যার তার যখন 18 বছর বয়স, তার একটুখানি ভুঁড়ি আছে, তাকে আমরা বলছি প্রোটোজাইলেম। সে যখন 25 বছর বয়স হলো তার ভুঁড়িটা আরো বেড়ে গেছে, তখন সে হয়ে যাচ্ছে মেটাজাইলেম। ঠিক আছে, দেখো প্রাথমিক জাইলেম কি বললাম, বিভেদনের সৃষ্ট, হ্যাঁ বিভেদনের সৃষ্ট জাইলেমকে মেটাজাইলেম বলে। এক্ষেত্রে ট্রাকিয়ার ব্যাস চওড়া হয়। এক্ষেত্রে ট্রাকিয়ার ব্যাস চওড়া হয়। এক্ষেত্রে ট্রাকিয়ার ব্যাস চওড়া হয়, মানে যে গহ্বরগুলো, সেই গহ্বরগুলো কি হবে? বড় বড় হবে। যেমন এখানে দেখো এইগুলো হচ্ছে সব মেটাজাইলেম, এই যে বড় বড় যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে এটা এদিকে বড় বড় দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এগুলো সব বড় বড় যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো সব কি গো? এগুলো সব হচ্ছে মেটাজাইলেম। আর যেগুলো ছোট ছোট দেখতে পাচ্ছি সেগুলো কি? প্রোটোজাইলেম। তাহলে আমাদের জাইলেম কমপ্লিট। নেক্সট পয়েন্ট করো ফ্লোয়েম। প্রোটোজাইলেম মারা যাচ্ছে না, প্রোটোজাইলেমটাই যখন আকারে বড় হয়ে যাচ্ছে সেটা হচ্ছে মেটাজাইলেম। প্রথমে ছোট অবস্থাতে থাকছে, বুঝলাম না। প্রোটোজাইলেম মেটাজাইলেম দুটোই তো মৃত, ট্রাকিয়াস দুটোই তো মৃত। মেটাজাইলেম আর প্রোটোজাইলেম দুটোই মৃত, শুধু প্রোটোজাইলেমের গহ্বরটা ছোট, মেটাজাইলেমের গহ্বরটা বড়, এই হচ্ছে ডিফারেন্স। পয়েন্ট করো ফ্লোয়েম। তাহলে আমাদের জাইলেম সম্বন্ধে জানা গেল কি না? নেক্সট হচ্ছে ফ্লোয়েম। দেখো যে জটিল স্থায়ী কলা, যে জটিল স্থায়ী কলা
উদ্ভিদের পাতায় উৎপন্ন খাদ্য, উদ্ভিদের পাতায় উৎপন্ন খাদ্য উদ্ভিদের পাতায় উৎপন্ন খাদ্য সমগ্র উদ্ভিদ দেহে পরিবহন করে, উদ্ভিদের পাতায় উৎপন্ন খাদ্য সমগ্র উদ্ভিদ দেহে পরিবহন করে, সমগ্র উদ্ভিদ দেহে পরিবহন করে তাকে জাইলেম বলে, তাকে ফ্লোয়েম বলে। তাহলে ফ্লোয়েমের কটা উপাদান দেখেছি? চারটে। সিভ উপাদান, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু। তাহলে পয়েন্ট করো দি প্যারাচেঞ্জ করলে ইহা চারটি উপাদান নিয়ে গঠিত। ইহা চারটি উপাদান নিয়ে গঠিত। একবারে পয়েন্ট করো, এক নাম্বার সিভ উপাদান। সিভ উপাদান এটি সিভ নল ও সঙ্গী কোষ নিয়ে গঠিত। এই সিভ নল ও সিভ কোষ নিয়ে গঠিত, সঙ্গী কোষ তো আলাদা। এটি সিভ নল ও সিভ কোষ নিয়ে গঠিত। ও সিভ কোষ নিয়ে গঠিত। দেখো সিভ নল সজীব ও নিউক্লিয়াস বিহীন হয়। তুমি ভাবো নিউক্লিয়াস বিহীন পরিণত অবস্থায়, কিন্তু সেটা কি সজীব, সজীব ও নিউক্লিয়াস বিহীন হয়। মানে তোমার এটা ভাবা দরকার নাই যে নিউক্লিয়াস নাই মানে সে সজীব নয়। আমাদের পরিণত আরবিসি লোহিত রক্তকণিকাতেও কি থাকে না, নিউক্লিয়াস থাকে না, মাইটোকন্ড্রিয়া থাকে না। কেন থাকে না? যাতে মেজরিটি জায়গায় কে থাকতে পারে, হিমোগ্লোবিন। বুঝতে পারলে? মানে এটা ভাবার দরকার নেই যে নিউক্লিয়াস আছে নাই মানে সে মৃত, এটা ভাবার দরকার নেই। তাহলে কি বললাম? সিভ নল, কি বললাম গো, নিউক্লিয়াস বিহীন ও সজীব। এবং সিভ কোষ সজীব, দীর্ঘাকার ও চালনী ছদ্মা বিহীন হয়। কি জিনিস আমি বলছি? ও সজীব, দীর্ঘাকার ও চালনী ছদ্মা বিহীন। ও চালনী ছদ্মা বিহীন হয়। তাহলে চালনী ছদ্মা থাকে কোথায়? দাঁড়িয়ে দিলে বলে সিভ নলে সিভ নলের প্রস্থ প্রাচীরে, সিভ নলের প্রস্থ প্রাচীরে চালনী ছদ্মা, সিভ নলের প্রস্থ প্রাচীরে চালনী ছদ্মা বা সিভ প্লেট, SIEV, সিভ প্লেট, PLAT, চালনী ছদ্মা বা সিভ প্লেট বর্তমান। চালনী ছদ্মা তাহলে থাকে কোথায়? কার বৈশিষ্ট্য চালনী ছদ্মা? সিভ নলের, সিভ নলের, সিভ নলে আমরা দেখতে পাচ্ছি চালনী ছদ্মা রয়েছে। কোথায় রয়েছে? ওর প্রস্থ প্রাচীরে। প্রস্থ প্রাচীর মানে তার সেকশন। এটা যেটা সরু হলুদ রঙে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের সিভ নল।
সিমনল, হ্যাঁ মানে সিমনল যেটা দেখতে পাচ্ছ, এই যে হলুদের মাঝে যে গ্যাপটা দেখতে পাচ্ছ, ওই গ্যাপটা হচ্ছে সিমনল, নিউক্লিয়াস বিহীন নলাকার অংশ। আর এই হলুদ পারে যেটা দেখতে পাচ্ছ এটা কি, এই হলুদ পারে যে অংশ এটা সিপ কোষ। নেক্সট পয়েন্ট করো সঙ্গী কোষ। দেখো কথার মধ্যে আছে সঙ্গী, ইংরেজিতে দেখো, ইংরেজিটা ব্র্যাকেট ইংরেজিতে লিখে রাখো কম্পানিয়ন সেল, বানান দেখো স্লাইড আছে, COMPANION, কম্পানিয়ন সেল। এই যে পিঙ্ক কালারের যে সেলগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে কম্পানিয়ন সেল বা সঙ্গী কোষ। কার সঙ্গী? সঙ্গী তো বলছি, কার সঙ্গী? শিব নলের সঙ্গী। কেন শিব নলের সঙ্গী? কারণ শিব নলে কি নাই, নিউক্লিয়াস নেই, তাহলে নিউক্লিয়াসের যে কাজ সেটা করবে কে? সঙ্গী কোষ। তাহলে লেখো দেখো ফ্লোয়েমের শিব নল সংলগ্ন, ফ্লোয়েমের শিব নল সংলগ্ন প্রোটোপ্লাজম যুক্ত, প্রোটোপ্লাজম যুক্ত, ফ্লোয়েমের শিব নল সংলগ্ন প্রোটোপ্লাজম যুক্ত সজীব যে প্যারেনকাইমা কোষ, সজীব যে প্যারেনকাইমা কোষ শিব নলের সঙ্গে যুক্ত থাকে, শিব নলের সঙ্গে যুক্ত থাকে তাকে সঙ্গী কোষ বলে, তাকে সঙ্গী কোষ বলে। দাঁড়ি দিয়ে লেখো শুধুমাত্র গুপ্তবীজী উদ্ভিদের, গুপ্তবীজী উদ্ভিদ বা তাদেরকে কি বলে গো? অ্যাঞ্জিওস্পার্ম। দেখো শুধুমাত্র গুপ্তবীজী উদ্ভিদের, গুপ্তবীজী মানে এদের বীজটা ফলের মধ্যে লুকানো অবস্থায় থাকে, শুধুমাত্র গুপ্তবীজী উদ্ভিদের শিব নলের সাথে সঙ্গী কোষ দেখা যায়। শিব নলের সাথে সঙ্গী কোষ দেখা যায়। আমরা যদি অন্য উদ্ভিদ যেমন ফার্ন, মস বা ব্যক্তবীজী উদ্ভিদ যে দেখি তাদের ক্ষেত্রে সঙ্গী কোষ থাকে না, পরিবর্তে আরেক রকমের কোষ থাকে, তাকে বলে অ্যালবুমিনাস কোষ। দাঁড়িয়ে লিখে রাখো। দেখো ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে, দেখো ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে সঙ্গী কোষের পরিবর্তে, সঙ্গী কোষের পরিবর্তে অ্যালবুমিনাস কোষ বর্তমান। অ্যালবুমিনাস অজফলাকার ল বয়সী মহেশী তন্তু নায়ক তন্তু, অ্যালবুমিনাস কোষ বর্তমান। হয়ে গেছে, এটা ইয়ে করে নাও। পয়েন্ট করো ফ্লোয়েম প্যারেনকাইমা। পয়েন্ট করো ফ্লোয়েম প্যারেনকাইমা। দেখো ফ্লোয়েম কলায় বর্তমান, ফ্লোয়েম কলায় বর্তমান সজীব প্যারেনকাইমা কোষগুলিকে, ফ্লোয়েম কলায় বর্তমান সজীব প্যারেনকাইমা কোষগুলিকে ফ্লোয়েম প্যারেনকাইমা বলে। কোষগুলিকে ফ্লোয়েম প্যারেনকাইমা বলে। লাস্ট ওয়ান লেখো ফ্লোয়েম তন্তু বা বাস্ট তন্তু।
ফ্লোয়েম তন্তু বা বাস্ট তন্তু। দেখো ফ্লোয়েম কলায় বর্তমান ফ্লোয়েম কলায় বর্তমান অত্যন্ত লম্বা, ফ্লোয়েম কলায় বর্তমান অত্যন্ত লম্বা ও পুরু প্রান্ত প্রাচীর বিশিষ্ট, ও পুরু প্রান্ত প্রাচীর বিশিষ্ট ও পুরু প্রান্ত প্রাচীর পুরু প্রাচীর বিশিষ্ট, পুরু প্রাচীর বিশিষ্ট মৃত কোষ সমূহকে, মৃত কোষ সমূহকে ফ্লোয়েম তন্তু বলে। পয়েন্ট করো ফ্লোয়েমের কাজ। ফ্লোয়েমের কাজ মানে চারটি উপাদানের কাজ কি কি লিখলেই হয়ে যাবে। ফ্লোয়েমের কাজ, দাঁড়াও এই ফ্লোয়েমের কাজটা করে যাবে। হ্যাঁ, ফ্লোয়েমের কাজ, এক নম্বর কাজ লেখো সিভ উপাদান ও সঙ্গী কোষ খাদ্যবস্তু পরিবহনে সাহায্য করে। দু নম্বর লেখো ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমা জৈব খাদ্য সঞ্চয় করে। জৈব খাদ্য সঞ্চয় করে। আর চার নম্বর লেখো ফ্লোয়েম তন্তু, ফ্লোয়েম তন্তু উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। ফ্লোয়েম তন্তু উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। ফ্লোয়েম তন্তু উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। নেক্সট তাহলে আমরা পড়বো সেটা কি, কি কলা? বিশেষ কলা বা ক্ষরণ কলা। যাও তুমি তাড়াতাড়ি এসো। এটা চেনো? এগুলো কি? এটা মাইক্রোস্কোপিক চিত্র। এটা হচ্ছে বিচুটি পাতা, দেখেছো? বিচুটি পাতার যে রোমগুলো থাকে সেই রোমগুলো এরকম দেখতে। বিচুটি পাতার যে রোমগুলো হয়, রোঁয়া 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 থাকে, সেই রোঁয়াগুলো যদি আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি এরকম দেখতে পাবো। এবং এই যে উপরে যে দেখতে পাচ্ছ গোলাকার, তার মধ্যে জলীয় একটা অংশ ভরা আছে। তুমি যখনই কোনো স্কিনের সংস্পর্শে নিয়ে আসো বা তুমি ঘষে দিচ্ছ, তখন কি হয়েছে, এগুলো রাপচার করে যায়, রাপচার করে মানে ফেটে যায়। ফেটে গেলে এর মধ্যে থাকা লিকুইডটা তোমার স্কিনের সংস্পর্শে আসে, তার ফলে ইরিটেশন সৃষ্টি হয়, এই যে চুলকানি বা জলে এগুলো। এবং এগুলোকে বলা হয় ট্রাইকোম, দংশক রোম, যেমন এটাকে কি বলে, দংশক রোম। তো এগুলো হচ্ছে বিশেষ কলা বা ক্ষরণ কলা। এই গাছটাকে চেনো তোমরা? নাম শুনেছো? ড্রসেরা বা সূর্য শিশির, ড্রসেরা বা সূর্য শিশির এই গাছটা। যাও পয়েন্ট করবে বিশেষ কলা বা ক্ষরণ কলা।
না না মিষ্টি থ্যাংক ইউ অফার করার জন্য, কিন্তু মিষ্টিটা আমি পছন্দ করি না মিষ্টি। স্যার এখানে 2টা থেকে পড়ায় স্যার? বেশ, বিশেষ কলা বা ক্ষরণ কলা লেখো গঠনগত উৎপত্তিগত ও অবস্থানগতভাবে পৃথক। গঠনগত, উৎপত্তিগত ও অবস্থানগতভাবে পৃথক। বিশেষ কলা পয়েন্ট করো, দিয়ে লেখো গঠনগত, উৎপত্তিগত ও অবস্থানগতভাবে পৃথক একগুচ্ছ কোষ একগুচ্ছ কোষ বিভিন্ন পদার্থের ক্ষরণ। কি শুনলেন এতক্ষণ ধরে? বিশেষ কলা বা ক্ষরণ কলা দিয়ে লেখো গঠনগত, উৎপত্তিগত ও অবস্থানগতভাবে পৃথক ও অবস্থানগতভাবে পৃথক, অবস্থানগতভাবে পৃথক একগুচ্ছ কোষ একগুচ্ছ কোষ বিভিন্ন পদার্থের রেচন বা ক্ষরণের জন্য লেখো রেচন বা ক্ষরণের জন্য যে বিশেষ স্থায়ী কলার সৃষ্টি করে তাকে বিশেষ কলা বলে। যেমন তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এটা কি? এটা হচ্ছে যে আমরা বিচুটি পাতা দেখি, সেই বিচুটি পাতা সেই দংশক রোম, এবং এই আমরা বিভিন্ন মূলের মানে কাণ্ডের পাতার মধ্যে আমরা দেখতে পাই এরকম রোঁয়া রোঁয়া রয়েছে, যেটাকে আমরা বলি ত্বকীয় উপবৃদ্ধি, বা এটাকে তাহলে 1 নম্বর আমরা লেখো ইহা বিভিন্ন রকমের হয়। যে 1 নম্বর পয়েন্ট করো, ইহা বিভিন্ন প্রকারের হয়। যে 1 নম্বর পয়েন্ট করো ত্বকীয় মানে ত্বকীয় গ্রন্থিরোম। 1 নম্বর পয়েন্ট করো ত্বকীয় গ্রন্থিরোম। দেখো এগুলি উদ্ভিদের পাতা ও কাণ্ডের বহিঃত্বকে বহয়সী তয়ে বয়ে কয়েকার বহিঃত্বকে অবস্থান করে, মানে বাইরের দিকে। যেমন উদাহরণ লেখো বিচুটি পাতার বিছুটি পাতার
দংশক রোম। যেমন বিচুটি পাতার দংশক রোম, কমা সূর্য শিশির উদ্ভিদের মধুগ্রন্থি প্রভৃতি। আমরা যদি সূর্য শিশির উদ্ভিদ দেখি, দেখো এরকম ত্বকের ওপরে এরকম মনে হবে কি আছে, মনে হবে জল জমে আছে, বা মনে হবে এটা দেখে পতঙ্গরা কি হবে গো, আকৃষ্ট হবে। পতঙ্গরা গিয়ে এখানে যেই বসবে, এটা কি চ্যাটচ্যাটে হয়, পতঙ্গটা লেগে যাবে। তারপরে এই যে হাতের মধ্যে দেখতে পাচ্ছ, এটা পুরো গুটিয়ে চলে আসবে মধ্যখানে, পতঙ্গটা থেকে সমস্ত প্রোটিনটাকে খেয়ে নেবে, যে খোসাটা সেটা থাকবে, মানে যেটা খোলক, সেটা আবার যেই খাওয়া হয়ে যাবে খুলে যাবে, উড়ে চলে যাবে। আমরা কলসপত্রে সূর্য শিশিরদের মেকানিজম পড়েছিলাম না, পতঙ্গ উদ্ভিদরা তো এইভাবেই খাবার খায়। যেমন এখানে আমরা যদি দেখি, এখানে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি একদম উপরে দেখো একটা কি আছে, ত্বকীয় উপবৃদ্ধি রয়েছে, যেখানে আমরা ওই জলীয় অংশটা থাকে, যেটা হচ্ছে সিক্রেটারি ভেসিকেল। ভেসিকেল মানে কি, থলি। সিক্রেটারি মানে কি, সে ক্ষরণ করে। হ্যাঁ, পতঙ্গটা তো মরে যাবে অবশ্যই, মরে গিয়ে উড়ে চলে যাবে, মানে হাওয়ায় উড়ে যাবে। খোলকটা পতঙ্গের ভিতরেরটা খেয়ে নেয়, প্রোটিনটা খেয়ে নেবে। তোমরা এটা দেখেছো, এই যে শীতকালে দেখবে এরকম, এটা কি গাছ, কচু পাতার উপর এরকম জল জমা দেখতে পাবে, এবং এই জলটা কিন্তু শিশিরের জল নয়। এই জলটা কোথার জল, এই জলটা উদ্ভিদেরই জল। মানে এদের ক্ষেত্রে আমরা পত্ররন্ধ্র যেমন দেখি, গাছের ক্ষেত্রে কি থাকে, পত্ররন্ধ্র থাকে। এই কচু, টমেটো, গোলাপ, এদের ক্ষেত্রে আমরা আরেক ধরনের বিশেষ পত্ররন্ধ্র পাই, যেটাকে বলা হয় জল পত্ররন্ধ্র। কি বলে, জল পত্ররন্ধ্র। মানে আমরা জানি পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে কে বেরিয়ে যায়, পত্ররন্ধ্রের মধ্য দিয়ে জলীয় বাষ্প আকারে বেরিয়ে যাচ্ছে জল, বাষ্পমোচন প্রক্রিয়ায়। কিন্তু এই জল পত্ররন্ধ্র বা এরই আরেকটা নাম হচ্ছে হাইডাথোড। হাইডাথোড, থয়োকার্ড। এই হাইডাথোডের মাধ্যমে দেখবো জলীয় বাষ্প আকারে বেরোচ্ছে না, সেটা জল আকারেই বেরোচ্ছে, এবং সেটা দেখবো পাতার উপরে এরকম রয়ে গেছে। তাহলে পয়েন্ট করো, 2 নম্বর যেটা আমরা বিশেষ কলা পড়ব, সেটা হচ্ছে জল পত্ররন্ধ্র বা হাইডাথোড। অবশ্যই বিশুদ্ধ জল, মানে উদ্ভিদের জল, খনিজ লবণ সব কিছু আছে ওর মধ্যে। কেন তোমার এই জলটাই খেতে হবে? বেশ, দেখো এই পাতাটা তো দেখতে পাচ্ছ। পয়েন্ট করো হাইডাথোড, লেখো পয়েন্ট করো জল পত্ররন্ধ্র, 2 নাম্বার। হ্যাঁ, বা হাইডাথোড। হয়াকার হস্যই ডয়াকার, থয়োকার্ড ইংরেজিতে বানানটা দেখো এখানে অলরেডি লেখা আছে, লিখে দিতে পারো HYDATHODE, জল পত্ররন্ধ্র বা হাইডাথোড। এই ওরকম ছোট ছেলের মতো কোনো ব্যবহার যেন আমি না। লেখো কচু, লেখো কচু, গোলাপ, টমেটো প্রভৃতি উদ্ভিদের পত্র কিনারায় উপস্থিত যে রন্ধ্রের মাধ্যমে দেহের অতিরিক্ত জল জলীয় আকারে, বাষ্পাকারে নয় কিন্তু, জলীয় আকারে দেহের বাইরে বেরিয়ে আসে, তাকে হাইডাথোড বলে।
দেখো হাইডাথোডে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে সাদা সাদা যে অংশটা রয়েছে এই কলাটাকে বলে এপিথেম। কি বলে? পরীক্ষায় প্রশ্ন দেয় এপিথেম কলা কোথায় দেখা যায়। এপিথেম কলা কিন্তু পাবো আমরা শুধু হাইডাথোডে। দাঁড়িয়ে লেখো, দেখো হাইডাথোডে প্রাইমুলা, দেখো হাইডাথোডে, দেখো হাইডাথোডে এপিথেম, এ পয়সী থয় কর্ম, এপিথেম নামক বিশেষ কলা বর্তমান, এপিথেমের মধ্যে অ্যাকচুয়ালি আছে প্যারেনকাইমা কোষ। এপিথেম নামক বিশেষ কলা বর্তমান দাঁড়ি লেখো জল পত্ররন্ধ্রের মাধ্যমে, জল পত্ররন্ধ্রের মাধ্যমে জলের নির্গমনকে নিঃস্রাবণ, মাধ্যমে জলের নির্গমনকে নিঃস্রাবণ বা গাটেশন বলে। নিঃস্রাবণ বা গাটেশন, GUTTATION, আর বাংলা লিখলে গয়াকা টয়কা তালবসায়কা দন্তন্য। জল নির্গমনকে নিঃস্রাবণ বা গাটেশন বলে। এই যে হাইডাথোডের মাধ্যমে জলটা বেরিয়ে যাচ্ছে সেই ঘটনাটাকে আমরা কি বলছি? নিঃস্রাবণ। যেমন পত্ররন্ধ্রের মাধ্যমে জল বেরিয়ে যাচ্ছে সেই ঘটনাটাকে আমরা কি বলি? বাষ্পমোচন। ঠিক সেরকম। পাশে এই ছবিটা এঁকে দাও, হাইডাথোডের ছবিটা এঁকে দাও। আমি একটু সিম্পলিফাই করে দিচ্ছি, আমি একটু সিম্পলিফাই করে দিচ্ছি। এটা হচ্ছে একদম বাইরের দিকটা এপিডার্মিসটা, এবং এই এপিডার্মিসের এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে এপিডার্মিস, একদম বাইরের দিকের ত্বক। এবং এই এপিডার্মিসের নিচে এরকম বিশেষ কিছু কোষ আছে, সেই কোষগুলোকে আমরা কি বলছিলাম? এপিথেম। এপিথেমের নিচে কে আছে? এপিথেমের নিচে আছে এরকম নড়িও না, এগুলো হচ্ছে ট্রাকিট। এখানে একটা রন্ধ্র থাকে, এখানটা আমি এরকম দেখাচ্ছি, এখানে আলাদা কালার ইউজ করে। এটা হচ্ছে রক্ষী কোষ থাকে, এই রক্ষী কোষের মাধ্যমেই জলটা বেরিয়ে যায়। এটা হচ্ছে রন্ধ্র, চিত্র হচ্ছে হাইডাথোড। ছবিটা কিরকম? আশেপাশে এরকম কোষ তো আছেই।
গার্ড সেল একটাই থাকে। রন্ধ্র। এগুলো আঁকতে হবে ওই সবুজ রঙের যেটা কেটেন। হ্যাঁ, পাশে তো কোষ থাকে ওইগুলো। লাস্ট ওয়ান। তোমরা হয়েছে, এটা হয়েছে, হয়েছে। তোমরা টগর গাছ দেখেছো? টগর গাছে থেকে দেখবে এরকম আঠা বেরোয়। এটা হচ্ছে টগর গাছ, এরকম আঠা বেরোয়, দেখেছো? বা এটা কি গাছ চেনো? না, এই গাছটা কি জানো না? এটা হচ্ছে পোস্ত। এটা হচ্ছে পোস্ত, পোস্ত গাছ। এবার এই পোস্তর যে আঠাটা, মানে ও বলছে পোস্ত গাছ যে লাগাবে আর যে দেখবে দুজনে কিন্তু অ্যারেস্ট করবে। মানে এবার ব্যাপারটা হচ্ছে এই যে পোস্ত গাছে, এই পোস্ত গাছে এরকম চিড়ে দেওয়া হয় ব্লেডে করে। ব্লেডে করে চিড়ে দিলে এরকম দেখো একটা আঠা বেরোচ্ছে। এই আঠাটা থেকে ড্রাগস তৈরি হয়। এই আঠাটা হচ্ছে খুব দামি, ওই আঠাটা থেকেই তৈরি ড্রাগস। এবার এই যে এটা হচ্ছে রাবার গাছ। রাবার গাছে দেখো এরকম কাণ্ডটা কেটে দিয়েছে, এগুলো কি তৈরি হয়েছে? ল্যাটেক্স। এইগুলোকে বলা হয় অ্যাকচুয়ালি তরু ক্ষীর, তরু ক্ষীর বা ল্যাটেক্স। প্রশ্নটা হচ্ছে যে আমরা করবি গাছে দেখতে পাচ্ছি, আমরা পোস্ত গাছে দেখতে পাচ্ছি, আমরা রাবার গাছে এরকম ল্যাটেক্স দেখতে পাচ্ছি। কই তুমি জবা গাছ কাটো তো এরকম পাবে, তুমি আম গাছ কাটো এরকম পাবে, তাহলে এদের মধ্যে আমরা এরকম তরু ক্ষীর পাচ্ছি কেন? তার কারণ হচ্ছে, হ্যাঁ, আকন্দাতেও পাবে। তার কারণ হচ্ছে এদের মধ্যে, তার মানে এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে আমরা বিশেষ কিছু কলা পাবো। সেই কলাগুলো কি আমরা কি কলা বলেছি? বিশেষ কলা। তাহলে পয়েন্ট করো এরপরে যেটা, সেটা হচ্ছে তরু ক্ষীর নালী। ওকে, তরু ক্ষীর নালী। এই বিশেষ করে আমি 3 নাম্বার ত্বকীয় ব্রণ তন্ত্র 3 নাম্বার একদম তরু ক্ষীর নালী, বা ইংরেজিতে বলে ল্যাটিসিফার্স। তরু ক্ষীর নালী বা ল্যাটিসিফার্স। বলা লয়েজে ফলা আকার, বা এই ইংরেজিতে লিখবে না ল্যাটিসিফেরাস, লেখো তাহলে। এ লয়েজে ফলা আকার, এরা টয়সি দন্তশেষী ফয়েকার রয়াকার দন্তেশ, ল্যাটিসিফেরাস ডাক্ট, ডয়াকার কয়ট হয়, ডাক্ট মানে নালী। এই যে তরুক্ষীর, এই তরুক্ষীরটা কি? সাধারণ তরুক্ষীরটা হচ্ছে উদ্ভিদের রেচন পদার্থ। সব উদ্ভিদের ক্ষেত্রে আমরা তরুক্ষীর পাবো না। দেখো উদ্ভিদের রেচনের ফলে সৃষ্ট, উদ্ভিদের রেচনের ফলে সৃষ্ট না, এগুলো উদ্ভিদ হ্যাঁ নিজে নিজে ত্যাগ করে, ধরো তোমার পত্রমোচনের মাধ্যমে। হ্যাঁ, আর ওটা রেচন পদার্থ মানে যে বিষাক্ত হবে তার কোনো মানে নেই তো। ওদের ক্ষেত্রে শরীরে, ওদের ক্ষেত্রে রেচন পদার্থটা ওটা থাকে কি করে? প্রোটেকশন করে। যে কোনো প্রাণী গিয়ে খাবে না, তুমি দেখতে পাবে না একটা এরকম টগর গাছকে ছাগলে খাচ্ছে। তাহলে কি ওরা কেন বের করে দেয় না? প্রোটেকশন। আমরা বের করছি আমাদের স্বার্থে, রাবার গাছকে কেটে আমরা বের করছি আমাদের স্বার্থে, যাতে রাবার তৈরি হবে। পোস্ত গাছের ওইটা বেটে আমরা বের করছি আমাদের স্বার্থে। গাছ নিজের মধ্যে রেখে দেয়, কেন রেখে দেয়? কারণ রেচন পদার্থ হলেও সেটা ক্ষতিকারক হবে তার কোনো মানে নেই। তার কারণ এদের রেচন পদার্থটা কি করে? প্রোটেকশন দেয়, আত্মরক্ষায় সাহায্য করে। তাহলে লেখো এটাকে, লেখো উদ্ভিদের রেচনের ফলে সৃষ্ট তরু ক্ষীর যে নালীতে জমা থাকে, যে নালীতে জমা থাকে তাকে তরু ক্ষীর নালী বলে।
দেখো এই নালীগুলি দাঁড়িয়ে লেখো, এই নালীগুলি পাতলা কোষ প্রাচীর যুক্ত, এই নালীগুলি পাতলা কোষ প্রাচীর যুক্ত, কমা বহু নিউক্লিয়াস যুক্ত, বহু নিউক্লিয়াস যুক্ত, দুধের মতো বা জলের মতো তরুক্ষীর দ্বারা পূর্ণ থাকে। দুধের মতো বা জলের মতো, দেখো তুমি এগুলো দেখো, দুধের মতো একদম সাদা, দুধের মতো বা জলের মতো তরুক্ষীর দ্বারা পূর্ণ থাকে। তো এখানে যে চিত্রটা দুটো দেখতে পাচ্ছ, একটা হচ্ছে ব্রাঞ্চড আর একটা হচ্ছে আনব্রাঞ্চড। অর্থাৎ এই তরুক্ষীর নালী দু রকমের হতে পারে। তরুক্ষীর নালীটা শুধু একটাই নালী আছে এরকম হতে পারে, আবার তরুক্ষীর নালীটা একটার সাথে আবার আরেকটা ব্রাঞ্চড হতে পারে। দাঁড়িয়ে দিয়ে লেখো, লেখো শাখা প্রশাখা যুক্ত শাখা প্রশাখা যুক্ত তরুক্ষীর নালীকে ক্ষীরবাহিকা বলে। যেমন উদাহরণ লেখো, পেঁপে, শিয়াল কাটা, তামাক, মানে ক্ষীরবাহী, হ্যাঁ শিয়াল কাটা গাছ। যেমন লেখো পেঁপে, হয়ে গেছে তো এটা আমাদের এই বিশেষ কলা হয়ে গেল। পেঁপে, শিয়াল কাটা, না বলছি পেঁপে, শিয়াল কাটা, তামাক প্রভৃতি। তাহলে ক্ষীরবাহিকা থাকে এটা, আমরা পেঁপেতে, শিয়াল কাটা এবং আকন্দতে পাবো ক্ষীরবাহিকা। প্যারা চেঞ্জ করে লেখো, লেখো তরুক্ষীর নালীটি লম্বা এককোষী হলে, মানে একটাই কোষ আছে লম্বা, বহু নিউক্লিয়াস কিন্তু অবশ্যই, এককোষী লম্বা হলে তাকে ক্ষীরকোষ বলে। তাহলে ক্ষীরবাহিকা আর ক্ষীরকোষ আন্ডারলাইন করো, ক্ষীরবাহিকা আন্ডারলাইন করবে, ক্ষীরবাহিকা মানে যখন অনেকগুলো কোষ তাকে ক্ষীরকোষ বলে। যেমন উদাহরণ লেখো, ক্ষীরকোষ বলে যেমন উদাহরণ লেখো, করবী, অ্যাকচুয়ালি যেটা টগর বলছে এটা করবী নাম আছে, করবী, কাঠকরবী বলে, কমা বট, আকন্দ। ক্ষীরকোষ আন্ডারলাইন করবে আর এদিকে ক্ষীরবাহিকা আন্ডারলাইন করবে। আমরা অরিজিনাল যদি ছবি দেখি মাইক্রোস্কোপের নিচে এইরকম দেখতে পাবো, করবী, আকন্দ, বট। দেখো এখানে যে ছবিগুলো দেখো একটু বুঝতে পারবে। এখানে দেখো এগুলো কি, এটা কি আর এটা কি আমাকে বলো, এটা কি ক্ষীরকোষ না ক্ষীরবাহিকা? ভালো করে লক্ষ্য করে, এটা ক্ষীরকোষ, একটাই লম্বাটে কোষ। ক্ষীরবাহিকা যখন সেটা শাখা প্রশাখা যুক্ত হবে, সেটা যখন শাখা প্রশাখা যুক্ত হবে, এটা হচ্ছে ক্ষীরবাহিকা। আমি কি বলছি বুঝতে পারছো না? ক্ষীরবাহিকা মানে শাখা প্রশাখা যুক্ত হবে, আর যখন একটাই এককোষী হবে তখন তাকে আমরা কি বলছি? ক্ষীরকোষ। পরের দিন আমরা ইয়েতে যাব। তাহলে আজকে আমরা কি কি দেখলাম একটু দেখে নিই। আজকে আমরা যে জিনিসগুলো রিপিট করলাম সেটা আমরা দেখলাম যে ভাজক কলা কোথায় থাকে সেটা দেখলাম। দেন আমরা পড়লাম স্থায়ী কলার ভাগ। 3 রকমের স্থায়ী কলা হয়, কি কি? সরল স্থায়ী কলা, জটিল স্থায়ী কলা আর বিশেষ কলা। সরল স্থায়ী কলার আবার 3 রকমের ভাগ হয়, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমার যে টাইপ সেগুলো তো আমরা পড়েইছি। যদি ক্লোরোফিল যুক্ত হয় তখন তাকে আমরা কি বলবো? ক্লোরোফিল যুক্ত প্যারেনকাইমাকে, ক্লোরোফিল যুক্ত প্যারেনকাইমাকে কি বলে? ক্লোরেনকাইমা। যদি সেটা বায়ুপূর্ণ যুক্ত হয় তাকে আমরা কি বলবো? এরেনকাইমা। যদি বর্জ্য পদার্থ যুক্ত হয় তখন তাকে আমরা বলবো ইডিওব্লাস্ট। দেন আমরা পড়লাম কোলেনকাইমা। কোলেনকাইমা আর প্যারেনকাইমার মধ্যে ডিফারেন্স বুঝলাম। সেখানে কোলেনকাইমাতে দেখলাম যে কোষ প্রাচীর অসমভাবে স্থূল হয়। দেন আমরা পড়লাম স্ক্লেরেনকাইমা, যেটা হচ্ছে একমাত্র মৃত সজীব, তোমার মৃত সজীব বলছি, মৃত সরল প্যারেনকাইমা, সরল স্থায়ী কলা।
স্বরস্থায়ী কলা, এবং যেখানে আমরা দেখতে পাবো দু রকমের স্ক্লেরেনকাইমা কোষ থাকে, একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা তন্তু আর একটা হচ্ছে স্ক্লেরাইড। স্ক্লেরাইডের একটা অন্যতম উদাহরণ হচ্ছে কি প্রস্তর কোষ বা স্টোন সেল। দেন আমরা পড়লাম জটিল স্থায়ী কলা। জটিল স্থায়ী কলার আবার দুটো ভাগ পড়লাম, একটা হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেমের আবার আমরা দেখলাম 4টে উপাদান থাকে, ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু। তার মধ্যে একমাত্র জাইলেম প্যারেনকাইমা জীবিত, বাকি সবগুলো মৃত। অন্যদিকে ফ্লোয়েমের ক্ষেত্রে আমরা দেখলাম সিব উপাদান, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু বর্তমান, যার মধ্যে শুধুমাত্র ফ্লোয়েম তন্তুটা মৃত, বাকি সবগুলো জীবিত। দেন আমরা যেটা দেখলাম এখানে এই যে চিত্রটা দেখতে পাচ্ছ না আগের স্লাইডে, এটা হচ্ছে টাইলোসিসের চিত্র। টাইলোসিস কি না, যখন উদ্ভিদের কোনো সংক্রমণ হয় বা যখন উদ্ভিদের গৌণ বৃদ্ধি মানে যখন আকারে মোটা হয়, তখন এটা হচ্ছে ট্রাকিডের গহ্বর। এই ভিতরটা যেটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে দেখো লেখা আছে না ভেসেল লুমেন, মানে ট্রাকিয়ার গহ্বর। সেখানে এই জাইলেম প্যারেনকাইমা কোষগুলো স্ফীত হয়ে অবস্থান করে, ফুলে ফেঁপে যায়। তার ফলে কি হয়, কোনো প্যাথোজেন সে প্রবেশ করতে পারবে না, বাধা দেয়। এই স্ট্রাকচারগুলোকে, এই যে বেলুনের মতো ফুলে যাচ্ছে, এই স্ট্রাকচারগুলোকে বলে টাইলোসিস। এবং এটা আমরা দেখতে পাচ্ছি কোথায়, এটা আমরা দেখতে পাচ্ছি লুমেন অফ ভেসেলস, অর্থাৎ ট্রাকিয়ার লুমেনে, গহ্বরে। কে তৈরি করছে টাইলোসিসটা? জাইলেম প্যারেনকাইমা তৈরি করছে। কেন তৈরি করছে? যাতে সংক্রমণ না হয় যাতে, এবং এটা গৌণ বৃদ্ধির সময়ের ক্ষেত্রেও এটা হতে পারে। দেন আমরা পড়লাম যে ফ্লোয়েমের বিভিন্ন উপাদানগুলো। দেন আমরা বিভিন্ন যে বিশেষ কলা, সেখানে আমরা দেখলাম ত্বকীয় গ্রন্থিরোম রয়েছে, সেখানে আমরা দেখলাম জলপত্ররন্ধ্র বা হাইডাথোড রয়েছে, সেখানে আমরা যে বিভিন্ন রকমের যে ল্যাটিসিফার্স, অর্থাৎ আমরা যে মানে তরুক্ষীর নালী, সেগুলো দেখলাম। সেটা দেখলাম যে হয় সেটা ব্রাঞ্চড হতে পারে অথবা সেটা আনব্রাঞ্চড হতে পারে। যদি ব্রাঞ্চড হয় তখন তাকে আমরা বললাম ক্ষীরবাহিকা, আর যদি আনব্রাঞ্চড হয়, এককোষীয় হয়, তখন তাকে আমরা বললাম ক্ষীরকোষ। That's all about today's class.